ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ফারুক আহমেদের 9 মাসের অধ্যায় শেষে বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভাতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত করা হয়েছে নাজমুল আবেদিন ও সহসভাপতি ফাহিম সিনহাকে। দায়িত্ব নিয়ে বুলবুল জানান, সভাপতি হিসেবে চান টি-20 ইনিংস খেলতে। বললেন, ক্রিকেটের উন্নতিতে কাজ করাই হবে মূল লক্ষ্য। পরিচালক পদে এনএসসির প্রজ্ঞাপন পাওয়ায় মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে এই পদে বসলেন বুলবুল। এছাড়া সবাই সিনিয়র সহসভাপতি করা হয়েছে, যেমনটা বলছিলাম নাজমুল আবেদিন ফাহিমকে, আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। বৃহস্পতিবার রাতে সাবেক সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন প্রত্যাহার করে প্রজ্ঞাপন দেয় এনএসসি। পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দিয়ে আজ বিকেলে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ঘন্টা দুয়েকের মধ্যে জরুরি সভা ডেকে তাকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেন বোর্ড পরিচালকরা। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলাবেন সাবেক এই অধিনায়ক, যদিও তিনি বলেছেন কোনো সময়সীমা বাধা নেই তার এই বিসিবির বোর্ড সভাপতি পদে বসার। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তারা উইলিংলি আমাকে বলেছে, ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। আরও অনেক কথাই তিনি বলেছেন, তার জন্য শুভকামনা থাকবে। ক্রিকেটের উন্নয়নে মূলত কাজ করতে চান একজন ক্রিকেটার হিসেবে। তিনি স্পেসিফাই করেছেন যে টেস্ট ক্রিকেট 5 দিনের, ওয়ানডে ক্রিকেট হয় 7 ঘন্টার। তিনি একটা শর্ট টি-20 ক্রিকেট ফরম্যাটে খেলতে চান, যে ইনিংসটা সবার মনে থাকবে এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তার মূল কাজ করার জায়গা, যেটা তিনি বলেছেন। তো তার জন্য অনেক অনেক শুভকামনা। যে উন্নয়নের কথা বলছিলাম, চীনের ক্রিকেটে ফিরে যেতে হয়, সেই গল্প শোনানোর জন্য চীনের ক্রিকেটের জনক বলা হয় এই আমিনুল ইসলাম বুলবুলকে। আফগানিস্তান ক্রিকেটের উন্নয়নে যাদের সবচেয়ে বড় ভূমিকা, বুলবুল তাদেরও একজন। আফগানিস্তানের ক্রিকেট সিস্টেম বুলবুলের হাতেই তৈরি। আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার বুলবুলের হাতেই এবার বিসিবির দায়িত্ব। ক্রিকইনফোর সর্বকালের সেরা টি-20 প্লেয়ারের খেতাব জিতেছেন রাশিদ খান, আর উইজডেন তো রাশিদকে এই স্বীকৃতি দিয়ে রেখেছে সেই 2020 সালে। আফগানিস্তানের একজন ক্রিকেটার, একটা ফরম্যাটের সেরা ক্রিকেটার, কতখানি অবিশ্বাস্য তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। শুধু রাশিদ কেন, অবিশ্বাসের জন্ম তো স্বয়ং আফগানিস্তানই দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মানুষ যেখানে জানেই না পরদিনের সূর্যটা তারা দেখতে পারবেন কিনা। সেই দেশটা ক্রিকেট খেলছে, আর শুধু খেলছেই না, রীতিমতো রাজ করছে। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, ওয়ানডে বিশ্বকাপেও ছিল সেরা 6-এ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হারিয়েছে ইংল্যান্ডের মতো দলকে। জানিয়ে রাখা, আফগানদের এই উত্থানে অনেক বড় কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আমিনুল ইসলাম বুলবুলের। আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান অঞ্চলে কাজ করেছেন বুলবুল। সেখানেই দায়িত্ব পড়েছে আফগানদের ক্রিকেট কাঠামো উন্নয়নের। আফগানদের নিয়ে ওয়ার্কশপ করেছিলেন বুলবুল। শোনা যায়, আফগানিস্তানে যে 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে, সেগুলো তৈরির পরিকল্পনাও বুলবুলের। একসময় যে দেশটায় 11 জন ক্রিকেটারও ছিল না, বুলবুলদের ছোঁয়ায় সংখ্যাটা এখন লাখে পৌঁছেছে। চীনা ক্রিকেটের জনকও বলা হয় বুলবুলকে। বলা হয়ে থাকে, চীনে ক্রিকেট খেলা প্রথম ব্যক্তি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এসিসির হয়ে চীনে ক্রিকেটের আত্মপ্রকাশে কাজ করেছিলেন বুলবুল। দেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে চীনের ভাষাও শেখেন। যে দেশটা ব্যাট বলি পর্যন্ত চিনত না, তাদের চেনানো, আগ্রহী করা, এমনকি ব্যাট ধরতে পর্যন্ত শিখিয়েছিলেন বুলবুল। 1999 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, কোচিংয়ের লেভেল 2 কমপ্লিট করেন, যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। এরপর দেশে ফিরে আবাহনীকে জেতান ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা।
আবারও দেশে ফিরেছেন বুলবুল, এবার বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন সারথি হয়ে। সাম্প্রতিক ব্যর্থতায় ক্রিকেটের চাহিদা নিম্নমুখী। দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা নতুন সভাপতির হাতেই বদলে যাবে দেশের ক্রিকেট। তবে সেই প্রত্যাশার বাস্তবায়ন কতখানি হবে সেই উত্তর মিলবে সময় গড়ালেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিসিবিতে সবই হচ্ছে, রাজনীতি, ক্ষমতার পালাবদল, ক্ষমতা ধরে রাখার চেষ্টা, ইত্যাদি ইত্যাদি। শুধু হচ্ছে না ক্রিকেট, এমন গুরুতর অভিযোগ করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি কর্তাদের এমন কাণ্ডে জনপ্রিয়তা হারাচ্ছে দেশের ক্রিকেট, বলছেন তামিম। তাই তো দ্রুতই ক্রিকেট উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করার কথা বলছেন দেশের হয়ে সর্বোচ্চ রান করা এই ক্রিকেটার। বাংলাদেশ দলের পাকিস্তান সফর মানেই যেন বিসিবির সভাপতি পরিবর্তন। সবশেষ রাওয়ালপিন্ডিতে যেবার ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ, সেবার নাজমুল হাসান পাপনের উইকেট পড়ে গিয়ে ক্রিজে এসেছিলেন ফারুক আহমেদ। এবার বাংলাদেশ যখন টি-20 সিরিজ খেলতে এলো পাকিস্তানে, তখন আবার পড়ল ফারুক আহমেদের উইকেট। বাংলাদেশ দলের ক্রিকেটের সভাপতির চেয়ারটা যেন একটা মিউজিক্যাল চেয়ারের খেলায় মেতেছে। বাংলাদেশ দলের ক্রিকেটের সাম্প্রতিক সময়ের এই আলোচিত ইস্যু নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা। ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রেসিডেন্ট হবে না, কে ইলেকশন করবে, কে ইলেকশন করবে না, এগুলো ঠিক আছে, এগুলো একটা পার্ট, স্মল একটা পার্ট। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে। সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না। বাট আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন, বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ চার্ম। গত কয়েক মাস ধরে দেশের ক্রিকেটের আলোচনার কেন্দ্রে বিসিবির আর্থিক অনিয়ম আর নির্বাচন সমীকরণ। কে হবেন নতুন সভাপতি, কোন প্যানেলে কারা যাচ্ছেন, কিভাবে নির্বাচনে জেতা যাবে সেই হিসেব করতেই ব্যস্ত ক্রিকেট সংশ্লিষ্টরা। ক্রিকেট দলের কার্যক্রম ক্রিকেটের উন্নয়ন জন্য গৌণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব পড়েছে জাতীয় দল ও দেশের ক্রিকেট প্রেমীদের উপর। তাই তো দ্রুতই পদক্ষেপ নেবার পরামর্শ দিলেন তামিম। আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি হাই টাইম যে নিউ আইডিয়াস, নিউ থিঙ্কিংও আসা উচিত। আমরা স্ট্রাগল করছি, তাহলে আপনারা একটা প্ল্যান করতে পারবেন যে ঠিক আছে, আমরা আজ থেকে 5 বছর, 6 বছর, 7 বছর পর কীভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা পাওয়ার হাউস হইতে পারি। আমরা সবাই জানি আমরা 1 বছর, 2 বছর, 3 বছর এটা হইতে পারবো না, এটা ইম্পসিবল একটা ব্যাপার। বাট এখন থেকে যদি ওই লক্ষ্যর দিকে আগান, তাহলে একটা চান্স আছে। এখানে কার কত বয়স আর কার কত বয়স কম না, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার। ইট ইজ দ্য ইন্টেনশন, যে আপনি কোন ইন্টেনশন নিয়ে আসছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হার্ট অ্যাটাক হবার পর থেকেই খেলার বাইরে তামিম ইকবাল। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক এখন অনেকটাই সুস্থ, জোরে হাঁটা ও হালকা জগিং করছেন। তবে জুলাইতে আসতে পারে বড় সুখবর। সবকিছু ঠিক থাকলে আবারও মাঠে ফিরছেন খান সাহেব। ফিজিক্যালের দিক থেকে, ডক্টরের সাইড থেকে আমি এখন পর্যন্ত সবই পজিটিভ নিউজ পাচ্ছি। জুলাইতে আমার রিচেক আপ আছে সিঙ্গাপুরে, সো ওখানে যায় কিছু টেস্ট হবে। ওগুলা যদি গ্রিন সিগন্যাল পেয়ে যাই, তখন যতটুকু ডক্টরের সাথে কথা হয়েছে আমাকে অ্যালাউ করে দিবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। তামিম ইকবাল যেমনটা বলছিলেন যে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেটটা ছাড়া সব কিছুই হয়, অন্তত আজকের দিনে সেটা বিশ্বাস করা যায় এই কারণেই, কারণ 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে আছে, সেটার আজকে দ্বিতীয় ম্যাচ। কিন্তু সারাদিনের এই যে বিসিবি বস পরিবর্তনের যে সংবাদ, সেটাই যেন কিছুটা ঢাকা পড়েছে। তামিম ইকবালের সাথে যিনি কথা বলেছেন, যিনি এই সিরিজটা কভার করছেন, তিনি সহকর্মী হাসিনুর রহমান, সরাসরি লাহোর থেকে যুক্ত হচ্ছেন। হাসিনুর, ম্যাচের কথা তো শুনবো অবশ্যই, কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে, টস হবে। তার আগে তামিমের সঙ্গে আপনি কথা বলছিলেন, অফিসিয়ালি সব কিছুই ঘটে গেছে। মানে কি মনে হয় এই যে পাকিস্তান সফরে যাওয়া এবং পরিবর্তন হওয়া, এবং এর প্রভাব খেলোয়াড়দের মধ্যে পড়বে কিনা, ম্যাচে পড়বে কিনা? নিশ্চয়ই সেই কথা বলার সুযোগ এখন হয়নি, কিন্তু তামিমের সঙ্গে কথা বলেছেন, তার নামও আসছে ঘুরে ফিরে ভবিষ্যতে নির্বাচনে, তিনিও সভাপতির পদের জন্য লড়বেন কিনা, সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানাবেন। আপনি যদি বলেন, আমি যদি বলি যে আসলে খেলোয়াড়রা এই নির্বাচনের ইয়ার বাইরে, আমি বলার জন্য কথাটা বলতে পারি, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেয়েছি যে গতকাল থেকে ক্রিকেটাররাও খুব উদ্বিগ্ন যে আসলে কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, ফারুক আহমেদ থাকবেন কি থাকবেন না। আজকে তো একটা ম্যাচের আগেই একটা বিষয় যে সবকিছু সমাধান হয়ে গেছে। অবশ্যই প্লেয়ারদের মধ্যে এই বিষয়টা কাজ করেছে এবং এটা একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয়। খেলার মধ্যে কিছুটা কনসেন্ট্রেশন তো নষ্ট হয়েছে।
সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে ক্রিকেটাররা পেশাদার, তাদেরকে সেটা আবার এক্সকিউজ হিসেবে দাঁড় করানোর সুযোগ নেই। আমি আশা করব বাংলাদেশ দল এই ম্যাচটাতে ভালো খেলবে। বাংলাদেশ একাদশে আজকে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই বেশি। মেহেদী হাসান মিরাজের খেলার সম্ভাবনা উজ্জ্বল বলে আমরা যতদূর জানতে পেরেছি, এবং গতকাল ম্যাচটা যেই উইকেটে খেলা হচ্ছে, অর্থাৎ প্রথম ম্যাচটা যে উইকেটে খেলা হচ্ছে সেই একই উইকেটে খেলা হবে, অর্থাৎ কন্ডিশনটা একই রকম, অলমোস্ট সিমিলার। কিছুটা একটু স্লো হলে হতে পারে, যেহেতু পেসটা ইউজ, ফাইনাল খেলাটাও হয়েছিল এখানে। আহ, গতকালকে প্রথম টি-20টাও হয়েছে এখানে, সিরিজের প্রথম টি-20টা, সেই জায়গায় একটা থাকতে পারে কিনা। তবে আমার মনে হয় বাংলাদেশ যদি টস জিতে তারা আগে ব্যাটিং করতে চাইবে। ইনিশিয়ালি পেস বলাররা কিছুটা সুবিধা পেয়ে থাকে, কিন্তু লেটার অন দ্য ডে 5-6 ওভার পরে কিন্তু পুরো দস্তুর ব্যাটিং খেলাম। তামিম ইকবালের যে কথাটা বলছিলেন, তিনি আসলে তার ব্যক্তিগত চিন্তার কোনো কিছুই আমাদের সঙ্গে শেয়ার করেনি। বোর্ড নিয়ে তিনি যে প্রতিক্রিয়াটা দেখেছেন সেটা আমরা জানতে পেরেছি। এখন তিনি বোর্ডে আসতে পারেন, আসতে চান, এই ধরনের অনেক কিছু আমরা শুনেছি, কিন্তু তামিম আসলে নিজেই এখন পর্যন্ত কোনো কিছু এই বিষয়ে কনফার্ম করেনি। হাসিনুর, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং হোপফুলি বাংলাদেশ, এত কিছু ঘটে যাচ্ছে খেলার মাঠের বাইরে বোর্ডে, কিন্তু মাঠের পারফরমেন্সটা ঠিক থাকবে, সিরিজের সমতা আনুক অন্তত লিটন দাসের দল, সেটাই প্রত্যাশা এই ম্যাচটা জিতে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। স্পিন নয়, পেসারদের উপর আস্থা রেখে কৌশল সাজালেই পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা বাড়বে বাংলাদেশের। লিটন দাসকে এমন পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল, ঠিক যেমনটা রাওয়ালপিন্ডি টেস্টে করেছিলেন হাসান, তাসকিন, নাহিদরা। সেই সাথে আগে ব্যাটিং করলে 180 রান করলেই লড়াই করা সম্ভব বলছেন কামরান। এই তো কদিন আগের কথা, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় করে দেশে ফিরেছিল বাংলাদেশ দল। সেই বাংলাদেশ দল এবার টি-20 সিরিজ খেলতে এসে প্রথম ম্যাচে বড় হারে অনেকটাই ব্যাকফুটে। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল দিলেন বাংলাদেশ দলকে জয়ের ফর্মুলা। ঠিক রাওয়ালপিন্ডিতে যেভাবে পেস বোলিং দিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ দল, সেই একই ফর্মুলায় বাংলাদেশকে খেলার পরামর্শ দিলেন কামরান। लाहौर की पिच पे आपने देखा ब्रेक इतना है नहीं है। লাহোরের পিচ সহজে ভাঙে না। একজন স্পিনার নিয়ে একাদশ গড়তে হবে, পেস বোলিং শক্তি বাড়াতে হবে, তবে সঠিক সময়ে সঠিক বোলারকে ব্যবহার করতে হবে। পাকিস্তানি ব্যাটারদের দুর্বলতা অনুযায়ী বল করতে হবে, ঠিক যেমনটা করেছিল রাওয়ালপিন্ডি उस টেস্টে। टाइप की एक एक्स्ट्रा ऑर्डिनरी परफॉर्मेंस दिखानी पड़ेगी। লাহোরে সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের অধিনায়কত্ব মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের। পেসারদের ওভার পূরণ না করায় খুশি নন সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার। বিশেষ করে হাসান মাহমুদকে বোলিংয়ে না আনাটা মানতে পারছেন না তিনি। আকমলের মতে 139 রানে পঞ্চম উইকেট হারানো পাকিস্তানকে পরিকল্পিতভাবে আক্রমণ করলে মাঝারি স্কোরেই আটকাতে পারত বাংলাদেশ। जब आप पार्ट टाइमर 19वां ओवर करवाएंगे, পার্ট টাইমার বোলার কেন 19তম ওভারে বোলিং করবে? 1-2টা বল তো যে কেউ বাউন্ডারি মেরে দেবে। অধিনায়কের হাতে অনেক অপশন ছিল, শরীফুল, হাসান, সাকিব সবারই ওভার বাকি ছিল। আমি বলবো পাকিস্তানকে 160-70 রানের মধ্যে আটকাতে হবে বাংলাদেশকে। লিটনের ভুলেই রান হয়েছে 200। लास्ट के ओवर फास्ट बॉलर्स करें। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন 3 আকমল ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়জন। আগে ব্যাটিং করলে টপ অর্ডারের যে কোনো একজন বড় স্কোর করলেই 170 থেকে 80 রান তুলতে পারবে বাংলাদেশ। আর সেটা হলেই পাকিস্তানের সাথে লড়াই করার মতো রসদ হবে টাইগারদের বলছেন কামরান। पहले बांग्लादेश को ये सोचना चाहिए 170-180 रन बनाए अगर पहले बैटिंग करते हुए। আগে ব্যাট করলে বাংলাদেশকে 170 থেকে 80 রান করতে হবে। পাকিস্তান আগে ব্যাট করলে তাদের 175 রানের মধ্যে বেঁধে ফেলতে হবে, তখনই সুযোগ আসবে। টপ অর্ডারে একজন 60-70 করলে কাজটা সহজ হয়ে যাবে। गुड स्ट्राइक रेट के साथ लाइक সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের অবসরে বাংলাদেশ দল শক্তি হারিয়েছে অনেকটাই। তার উপর তাসকিন, মুস্তাফিজুর, নাহিদকে না পাওয়ায় অনেকটাই পিছিয়ে পড়েছে অতিথি শিবির, বিশ্বাস কামরানের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। দর্শক, যেমনটা স্পোর্টস লাইভের শুরুতেই বলছিলাম, ফারুক আহমেদের 9 মাসের অধ্যায় শেষে বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভাতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত করা হয়েছে নাজমুল আবেদিন ও সহসভাপতি ফাহিম সিনহাকে। দায়িত্ব নিয়ে বুলবুল জানান, সভাপতি হিসেবে খেলতে চান টি-20 ইনিংস। বললেন, ক্রিকেটের উন্নতিতে কাজ করাই হবে তার মূল লক্ষ্য। বৃহস্পতিবার দিনব্যাপী নাটকীয়তা, বিসিবিতে আবারও আসছে পরিবর্তন। একদিনের ব্যবধানে অবসান হলো সব নাটকীয়তার। দেশের ইতিহাসে 18তম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার বিকেল 5টার দিকে প্রজ্ঞাপন জারির পরই একে একে বিসিবিতে আসেন বুলবুল সহ অন্যান্য পরিচালকরা। এরপর এক বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দায়িত্ব পান সাবেক এই অধিনায়ক। একই সভায় সিনিয়র সহসভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিম ও সহসভাপতি হিসেবে নতুন দায়িত্ব পান ফাহিম সিনহা। আমরা কিন্তু এই ব্যাপারে সভা শেষে গণমাধ্যমের সামনে আসেন নবনির্বাচিত সভাপতি। কতদিনের জন্য এই দায়িত্ব পেলেন, আসে সেই প্রশ্ন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন এবার সভাপতি হিসেবে খেলতে চান টি-20 ইনিংস। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই। নাজমুল হোসেন পাপনের পর আর্থিক অনিয়মের অভিযোগ ছিল ফারুক আহমেদের বিরুদ্ধেও। অনেকবার আশ্বাস দিলেও 21 বছরেও হয়নি সিএফও নিয়োগ। এবার কি হচ্ছে তবে? পাশাপাশি নবনির্বাচিত সভাপতি জানালেন কাজ নিয়ে নিজের পরিকল্পনা। প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি। প্রায়োরিটির নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই, তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। প্রথমে কাউন্সিলর, তারপর পরিচালক হিসেবে বিসিবিতে মনোনীত করা হয় আমিনুল ইসলামকে। এর আগে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। তাতেই বিসিবি সভাপতি পদের দায়িত্ব হারান ফারুক। এবার নতুন সেই পদে নতুন লক্ষ্যে কাজ করার প্রত্যয় আমিনুল ইসলাম বুলবুলের। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফুটবল। শুক্রবার রাজধানীর একটি হোটেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। 26 সদস্যের স্কোয়াডে হামজা ও সমিত ছাড়া বাকি সবাই উঠেছেন টিম হোটেলে। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে খেলা ফেরায় উচ্ছ্বসিত তিনি। পাশাপাশি ফুটবল নিয়ে দেশের মানুষের আগ্রহ দেখে অনুপ্রেরণা পাচ্ছেন জামাল। এদিকে আগামী 2 জুন হামজা চৌধুরী ও 4 জন সমিত সোম জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন ম্যানেজার আমির খান। টিকিট সোল্ড আউট, সো এটা একটা মোটিভেশন, আর এটা ফুটবল জন্য একটা বিশাল বড় জিনিস। মাত্র লিগ তো শেষ হয়েছে, সো সবাই ফিট আছে, সবাই রেডি আছে। সো আমি আশা করি আমার টিম ভালো খেলবে। সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ, সবারই একটা আশা যে আমরা একটা ভালো রেজাল্ট করব, প্লাস হলো যে একটা অনেকদিন পরে ফিরে আসতেছি আমরা ঢাকা স্টেডিয়াম। সেই ঢাকা স্টেডিয়ামে খেলার জন্য প্লেয়াররাও কিন্তু ব্যাকুল। আমি মনে করি যে এটা একটা প্লাস পয়েন্ট হবে আমাদের জন্য। ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের খবর। কাল নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ম্যাচ জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ, জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার। জানালেন সিনিয়র জুনিয়র বিভেদ ভুলে সেরা টিম কম্বিনেশন নিয়ে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। জর্ডানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। টানা 2 সাফ জেতা নারী দলে হঠাৎ অশান্তির আগুন। বিদ্রোহের সেই আগুনে কেটেছে প্রায় 6 মাস। মাঝে জুনিয়রদের দিয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আরব আমিরাত সফরে জুটেছে লজ্জা। বাস্তবতা বুঝে তাই বিদ্রোহী 9 ফুটবলারকে ত্রিদেশীয় টুর্নামেন্টে দলে নিতে বাধ্য হন কোচ পিটার বাটলার। তবে বাদ দিয়েছেন সাফজয়ী 5 অভিজ্ঞকে। পুনর্মিলনীর এই আসরে সিনিয়র জুনিয়র রসায়ন ফিরল কি সেই পুরনো ছন্দে? টিম আমাদের আলহামদুলিল্লাহ ভালো, দুবাইয়ের থেকে। এখন সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা সমন্বয়ে একটা টিম ভালো আছে, একটা শক্ত টিম আমাদের। এবারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এবার হচ্ছে আমরা সিনিয়র টিমের অনেকজনকে পেয়েছি, আর সাথে জুনিয়র টিম আছে, টিমের কম্বিনেশনটা খুবই ভালো। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। অচেনা প্রতিপক্ষ বধে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেয়া ঋতুপর্ণা তহুরাদের। 3 জাতীয় টুর্নামেন্ট দিয়েই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি নিশ্চিত করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। যেভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন আমরা এভাবেই করার চেষ্টা করতেছি। ম্যাচের জন্য এতদিন ধরে আমরা কষ্ট করতেছি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো একটা ম্যাচ দিয়ে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। আল্লাহর রহমতে টিমের বন্ডিংও ভালো, আশা করছি ভালো একটা কিছু নিয়ে বাংলাদেশে যাব আর মাঠও ছাড়বো। 3 জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস।
এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।